করতে শুরু করতে চাই আশরাফি পাপি আপনাকে দিয়ে। নির্বাচনের ট্রেন্ড চলতে শুরু করে দিয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজন করতে বলেছেন, নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তারেক রহমান এর মাঝে বলেছেন একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে, দেশে যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। এই অদৃশ্য শক্তি কারা, মানে আসলেই অদৃশ্য কিনা, কোন ষড়যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন? নির্বাচন বানচালের কোনো শঙ্কা আপনারা দেখছেন? এখানে জনাব তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির কথার প্রসঙ্গে, প্রথমত যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের প্রতিনিধি, সরকারের প্রধান যখন বলে যে 26 জুলাইয়ের ভিতরে কি জুনের ভিতরে ইলেকশন হবে, ওই বর্ষাকালের ভিতরেই ইলেকশন হবে যখন ঘোষণা দেয়, তাহলে ফেব্রুয়ারি থেকে সরে তো জুন জুলাই চলে গেল। এখন এখানে প্রশ্ন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সরকারি দলের প্রতিনিধিত্ব করে না সরকার নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিনিধিত্ব করে? সরকার একরকম বলে তারা হচ্ছে মানিক মে এভিনিউ একটা ঘোষণাপত্র দিলেন এবং সেখানেও একটা বক্তৃতার একটা সারমর্ম ছিল। তারপরে সেগুলো বেশ কিছুদিন পত্রপত্রিকায় আসছিল, যদিও সন্দেহ প্রত্যেকেরই ছিল, কারণ এত তাড়াতাড়ি ঘোষণা উনি এত ইজিলি করে দিলেন। এখন এর ভিতরে যে ঠিক আছে নির্বাচন চাচ্ছ আমি করে দিলাম, আবার যারা চাচ্ছে না তাদেরকেও খুব স্ট্রং ওয়েতে তারা কয়েকটা দাবি সামনে নিয়ে এসেছে, যেমন পিআর পদ্ধতি। তো যারা পিআর পদ্ধতি চাচ্ছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, এই পিআর পদ্ধতি বাংলাদেশের ইতিহাসে কি ছিল? ছিল না। আপনি বলবেন পুরাতন বন্দোবস্তের জায়গায় আমি নতুন বন্দোবস্ত আনছি, পিআর পদ্ধতি। এখন আপনি যে স্বৈরাচার 15 বছর পর আপনি উৎখাত করলেন, এই অত্যাচারী শাসক, কথার কথা আপনি ধরে নেন যে গোটা বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটা প্রতীক নিয়ে তারা সবাই ভোট করলো, কারণ তাদের নেতারা হচ্ছে আর হচ্ছে এমপি মন্ত্রীরা, উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় নেতা, অঙ্গ সংগঠনরা এলাকা ছাড়া, কিন্তু সাধারণ ভোটার যে আওয়ামী লীগেরটা আছে তারা তো বাংলাদেশ ছেড়ে কোনো দেশে ওইভাবে ব্যাপকভাবে যে গেছে সেটা কিন্তু যায় নাই। তো তাহলে গতবার 18 সালের নির্বাচনে আমি দেখছি জামাত বিএনপির সাথে জোট করার পর যেগুলো ধানের শীষ পেয়েছে, যেগুলো পায়নি প্রায় 45টা সিটে সম্ভবত আপেল মার্কা প্রতীক দিয়ে তারা দাঁড়িয়েছিল, এবং চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে আপেল মার্কা প্রতীক দিয়ে দাঁড়িয়েছিল 18-তে। আবার 24-এ আপনি দেখলেন যে ওদের স্বতন্ত্র পদপ্রার্থী আওয়ামী লীগের, মানে আমি তুমিও সে নির্বাচনে যত স্বতন্ত্র সব কিন্তু একটা প্রতীকই ছিল। এখন আপনি চিন্তা করে দেখেন যে এই ভোটটা যখন হবে তখন স্বতন্ত্র প্রার্থীরা যে প্রতীক নিয়ে যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিতরে সমর্থন দিয়ে দাঁড়ায় যায়, তাহলে তাদের আপনি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করবেন, আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করে দিলেন। আবার এই যে পরোক্ষভাবে আওয়ামী লীগকে আসার একটা পথ তৈরি করার যে ব্যাপক প্রবণতার পিয়ার, এখন ধরেন ওই যে মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা দেখছিলাম, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এখন ভোট দিব সন্দ্বীপে, নির্বাচিত প্রতিনিধি হবে মালদ্বীপে, বিষয়টা কিন্তু তাই। আর তারপরে সবচেয়ে বিষয় হচ্ছে যে গোটা বাংলাদেশের কুড়িয়ে বাড়িয়ে যা ভোট হবে সেই শতাংশের উপর তারা একটা অনির্বাচিত প্রার্থীকে মনোনয়ন দিবেন, কিন্তু নির্বাচিত যারা ভোট সরাসরি মাধ্যমে হবে তাদের জবাব দিতে থাকে তাদের এলাকা থাকে, ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে সব কিছুই। এখন এই সারা বাংলাদেশের কুড়িয়ে বাড়িয়ে আনুপাতিক হারে পিআরের যে প্রতিনিধিগুলো হবে ওরা কার প্রতিনিধি? আর প্রতিনিধিরা ওনারা নেতা যে মানবে, কোনো প্রতিনিধি কাকে মানবে, নেতা কি কারণে মানবে, কাজ কি করবে? এখন এই বিষয়গুলো আসলে একটু গভীরভাবে চিন্তা করে দেখা যায় যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এখানে পিআর পদ্ধতিটা কোনোভাবেই আসছে না। কিন্তু নির্বাচন বানচাল করতে গেলে ওই পিআর সহ আরো কিছু তো আনতে হবে এজেন্ডা, এবং ওইটার উপর তো অনর ভূমিকা রাখতে হবে। রাখার কারণেই তো হচ্ছে এই কথাটা। এখন এইখানে গভর্নমেন্ট নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ন্ত্রণ করে না নাসিরউদ্দিন পাটোয়ারি সরকারকে নিয়ন্ত্রণ করে? না, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি সরকারকে নিয়ন্ত্রণ করতো তাহলে কি সরকার নির্বাচনের এত ফিক্সড ডেট দিত? কেন দেবে না? দিয়েছি, আমি করবো না জন্যই দিয়েছি। মুখে বলতে অসুবিধা কি? আচ্ছা, মুখে বলতে সমস্যা কি? স্ট্যান্ডার্ড যে রাজনীতি বললাম দিলাম, ঠিক আছে। বিএনপি ভোট চাচ্ছেন দিলাম, অন্য দল চাচ্ছে না, হলো না। বর্ষাকালে ভোট হয়, বর্ষাকালের ভোটের কোনো তাৎপর্য আছে? কিন্তু বিএনপি তো মেনে নিয়েছে ফেব্রুয়ারি নির্বাচন বর্ষাকাল না শীতকাল, মার্চ পর্যন্ত বাংলাদেশে ঠান্ডায় থাকে। কিন্তু আপনি যদি জুন জুলাই চলে যান তাহলে কি বর্ষাকাল হবে না? সরকার তো বলছে না জুন জুলাই যাবে। জুন জুলাই যাচ্ছেন তো কি ফেব্রুয়ারিতে করবে? মধ্য ফেব্রুয়ারির কথা, মধ্য ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে করলে তো সমস্যা কিছু থাকছে না। কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন আপনি কি বলছেন? সরকারের সাথে তো সাংঘর্ষিক হয়ে গেল তাদের, এনসিপির। আজকে অর্থ উপদেষ্টা একটু কথা বলেছে যে কোনো দল বা ব্যক্তির কথা নির্বাচন বন্ধ থাকবে না, এটাই কি যথেষ্ট উত্তর না? শুনেন,
এই উপদেষ্টাদের বিশ্বাস মনে প্রাণে এনসিপিও করে বলে আমি মনে করি না। আমরা তো করি না, আমি ব্যক্তিগতভাবে করি না, কারণ আমি এদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি, ডক্টর ইউনূস সাহেব ছাড়া প্রত্যেককে আমি ব্যক্তিগত চিনি। ইনাদের দ্বারা কি সম্ভব আর কতটুকু অসম্ভব, ইনারা রাষ্ট্রের জন্য কতটুকু জবাবদিহিতামূলক আচরণ করবে অদূর ভবিষ্যতে, এখানে আমি যথেষ্ট ব্যক্তিগতভাবে সন্দেহান। জি, আপনার কাছে আবার আসবো। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে একটু আসতে চাই এই বিষয়ে যে বিএনপি নির্বাচন নিয়ে আগ্রহী। অবশ্যই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়েও বিএনপি সন্তুষ্ট, গোছগাছ শুরু হয়েছে, বেশ কিছু রাজনৈতিক দল শুরু করেছে। প্রধান উপদেষ্টা যখন বলছে আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত, নির্বাচন কমিশনও সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে, আপনারা তখন দৃঢ় কণ্ঠে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কেন বা কিভাবে বলছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং যারা দর্শক শ্রোতা দেখছেন পরবর্তীতে দেখবেন। দেখেন, এখানে আলাপটা একেবারেই এত মানে 2-2-4 মতো না যে আমরা বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিষয়টা হচ্ছে যে নির্বাচন, ডক্টর ইউনূস সরকার যেটা বলছেন যে তারা এখন নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত, এই প্রস্তুতির পিছনে ডক্টর ইউনূস সহ রাজনৈতিক দলগুলোর কিছু প্রস্তুতির কিছু মাপকাঠি ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই মাপকাঠিগুলো তারা ফিল আপ করতে এখন পর্যন্ত পারছে না। দেখেন, ডক্টর ইউনূস বলেছে যে এই সরকারের প্রধানত কাজ হচ্ছে 3টা, একটা হচ্ছে বিচার, একটা সংস্কার, একটা হচ্ছে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা। বিচারের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নাই। সংস্কারের বিষয়ে দেখেন, তারা বলছেন জুলাই ঘোষণাপত্রে যে হিপোক্রেসিটা সরকার করেছেন সেটা হলো এই জুলাই ঘোষণাপত্রটা তো অনেক কাটাছাটা করে দিয়েছেন, সে বিষয়ে তো অনেক আলাপ আলোচনা করা যাবে, আমি এলাপে যাচ্ছি না, আমি নির্বাচনের মধ্যে থাকছি। বলছেন যে নির্বাচিত সরকার সেটা বাস্তবায়ন করবে। যদি নির্বাচিত সরকার এসে এই জুলাইয়ের সনদ সেটাকে এবং জুলাইয়ের ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করেন, তাহলে 3য় ধাপে ঐক্যমত কমিশনের যে মিটিংগুলো হচ্ছে, এই মিটিংয়ের টাইটেলটা হচ্ছে যে কিভাবে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যায়, সেটার উপরে তারা এখন আলাপ করছেন বা আলাপ করবেন। তাহলে আমি যদি আলাপ করি একদিকে যে আমি কিভাবে এটা বাস্তবায়ন করতে পারি, সেটা একটা মেকানিজম বের করা, সেটা নির্বাচনী সরকার আসলে সেটা কিভাবে হবে, কিংবা এখন থেকে হলে কতগুলো হবে, কতগুলো রেখে দিব, কতগুলো নির্বাচনী প্রতিনিধি ছাড়া সম্ভব না, এই কিভাবে প্রশ্নের উত্তরে আমি আলোচনা করছি, আবার আমি বলে দিচ্ছি এটা আসলে নির্বাচিত সরকার করবে, তাহলে কিভাবে আলোচনা করার প্রয়োজন নেই। তার মানে একদিকে গভর্নমেন্ট আলোচনা চালাচ্ছে, আর একদিকে তিনি আসলে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা কিংবা এই শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সংস্কার না করে তিনি এতদিন পর্যন্ত তারা একটা উপদেষ্টা পরিষদের স্ট্যাটাস তারা এনজয় করেছেন, এখন তারা নির্বাচিত সরকারের কাছে দিয়ে তারা বিদায় নিচ্ছেন। তার মানে আমার এই আকাঙ্ক্ষাটাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। এটা হচ্ছে আমাদের প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপা যেটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি সরকারের প্রতিনিধিত্ব করছেন, কি সরকার কি তার কথায় পরবর্তীতে তিনি আবার জুন জুলাইয়ের করছেন। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার আকাঙ্ক্ষার জায়গাটা বলছেন। দেখেন, তার পুরো বক্তব্যটা যদি শোনেন, যদি মিডিয়ায় হেডলাইন হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি তো ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার করবে কি করবে না সেই ডিক্লারেশন দিতে পারেন না, কারণ সরকারের ডেট দিবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তার জায়গা থেকে আকাঙ্ক্ষা বলতে পারেন, তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন এই সংস্কার বিচার ছাড়া হয় তাহলে আমার শহীদ ভাইদের কাছেই জবাবটা দিতে হবে। তার মানে তার পুরো বক্তব্যটা কিন্তু এই ফেব্রুয়ারির পূর্বে সরকারের যে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতির যে স্ট্যান্ডার্ডগুলো, সেই স্ট্যান্ডার্ডগুলো এখন পর্যন্ত পূরণ করেন নাই বিদেই আমরা সংশয় করছি যে এই স্ট্যান্ডার্ডগুলো নিয়ে আসলে এই সরকার আন্তরিক না। আমরাও চাই যে সরকার প্রস্তুত হয়ে উঠুক। দেখেন, দ্বিতীয় এই নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন করার প্রস্তুতি কি, সেটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রগুলো দখলমুক্ত করে আপনাকে সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই সরকার এমন কি ক্যাপাবিলিটি শো করেছে যে তিনি একজন এই দলীয় নেতাকর্মীর হাত থেকে তিনি এলাকার ভোট কেন্দ্র তিনি স্বাধীনভাবে ভোট নিতে পারবেন। তিনি পাথর উত্তোলন থেকে চুরি থেকে থামাইতে পারেন না। তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে থানা ঘেরাও করে দলীয় কর্মীরা, সেটা তিনি থামাতে পারেন না। আমরা কিভাবে মনে করি যে এই নির্বাচনটা দুইটা দল বা একটা দল তারা সারা বাংলাদেশে 40,000-50,000 ভোট কেন্দ্র দখল করে একটা রাহাজানি নির্বাচন করবে না? বলেছেন নির্বাচনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা, সেই বিশেষভাবে প্রস্তুতের মাপকাঠিটা কি বা সেটার দৃশ্যমানতাটা কি? দেখেন, আমি তো দেখছি যে আমি যখন বাইরে বের হই তখন যে সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিতে পারার কথা, বিশেষ করে দলীয় সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে হয় সেখানে তো আমি সরকারের যথাযথ আইনি শক্তির আমি দেখতে পাচ্ছি না। দেখতে না পেলে আমি কিসের উপরে ভিত্তি করে আমি আসলে বলছি যে আসলে সরকার এটা প্রস্তুত হচ্ছে? তারপর আমরা মনে করি যে আসলে এই বাংলাদেশ তো আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটা জিনিস খুবই সুস্পষ্ট নাগরিক পার্টির পক্ষ থেকে। একটা হচ্ছে এই গণঅভ্যুত্থানের সরকার আজীবন বিভিন্ন ধরনের দোহাই দিয়ে থাকার জন্য আমরা তৈরি করি নাই। আবার এই গণঅভ্যুত্থানের সরকার কোনো ধরনের সংস্কার এবং কাঠামোগত পরিবর্তন ছাড়া, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া
তাড়াহুড়ো করে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করবে সেজন্যই গণঅভ্যুত্থানের সরকার হয় না, তাহলে তিনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেত। তাহলে এই যে তারা 1.5 বছর যাবত এখানে সুযোগ সুবিধা নিলেন এবং 1.5 বছর যাবত তারা যে ক্ষমতা চর্চাটা করলেন, সেই ক্ষমতা চর্চাটা কেন করলেন? কারণ আমাদের সাথে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন যতটুকু করতে পারে করবে, বাকিটার ব্যাপারে সুস্পষ্ট একটা রোডম্যাপ দিতে হবে। এই সুস্পষ্ট রোডম্যাপটা আমরা এখন পর্যন্ত সরকারের জায়গা থেকে দেখছি না, এবং সেই জায়গা থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সুস্পষ্ট রোডম্যাপের বিষয়ে এবং এই সংস্কারগুলোর বিষয়ে স্পষ্ট রোডম্যাপ চাচ্ছেন না, আমরাও মনে করি তারাও নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা আমার ব্যক্তিগতভাবে সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়। বিশেষ করে বিএনপির কথাই আমি বলি, বিএনপি যখন সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপের বিষয়ে চাপ দেয় না, আমি নিজে ব্যক্তিগতভাবে সন্দেহ করি বিএনপি কি আসলে এই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই কিনা। যদি বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইতো, বিএনপি সরকারকে প্রেশার দিত যে আপনি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের রোডম্যাপ দেন, প্রতিষ্ঠানগুলো আপনি এক্সিকিউশন করেন, যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি এইটা এক্সিকিউশন করে আপনি দ্রুত নির্বাচন দেন, আমরা তো এটা বলছি। কিন্তু যখন এই সংস্কারগুলো ঝুলে থাকবে, বিএনপিও জানে ঝুলে থাকবে, তখন যদি আপনি চিন্তা করেন বিএনপি বোধহয় বারবার বলছে যে তারা নির্বাচিত সরকাররা বাকি সংস্কার না নির্বাচিত সরকার তো আমরা এই সংস্কারের প্রত্যাশা এটা আমরা ৭১ মহান মুক্তিযুদ্ধের পরেও আমরা হচ্ছে ৭২ পরবর্তী সরকার দেখছি যে তারা কি করেন, আমরা ৯০ গণঅভ্যুত্থানের পরেও দেখছি যে আসলে তিন জোটের যে রূপরেখা এবং সাধারণত একটা তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেইটা পর্যন্ত নির্বাচিত সরকাররা কমিটমেন্ট রাখতে পারে নাই। তার মানে আমাদের একটা সর্বদলীয় কমিটমেন্টের দরকার এবং সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা বাস্তবায়নের একটা রূপরেখা দরকার। বিএনপি বলছে বিএনপির জায়গা থেকে বলতে পারে, কিন্তু আমি মনে করছি আপনি একটা জিনিস সিম্পলি চিন্তা করেন, এই সরকার একবারে ধুমায়া পড়ে চাইলো, একবার আন্তরিকভাবে চাইলো যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন কোনো ধরনের কোনো সংস্কার কিছু ছাড়া, এবং সংস্কার যে সমস্ত দলগুলো চায় সেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলো না, তারা কিচ্ছু কোনো প্রতিবাদই করলো না, তারা কোনো ধরনের কোনো জ্বালাও পোড়াও করলো না, কোনো ধরনের কোনো মিছিলও করলো না, শুধুমাত্র এখানে 5টা দল অংশগ্রহণ করলো না। এটা কি নির্বাচন হওয়া সম্ভব? এটা কি বিএনপি জানে না? আমি জাস্ট শেষ করি 30 সেকেন্ডে। এটা বিএনপি জানে, কারণ বিএনপি সংস্কারের বিষয়ে জোর না দেওয়াটা আমি মনে করি নির্বাচন বিরোধী একটা আচরণ। জি, সৈয়দ আসিফা আশরাফি পাপি আপনার কাছে আসতে চাই। যে প্রশ্ন বললেন, যদি কেউ কোনো জ্বালাও পোড়াও না করে, কোনো ধরনের কোনো আন্দোলনে না যায়, জাস্ট অংশগ্রহণ করবে না, ঠিক সেই সময় যদি বিএনপি একা অংশগ্রহণ করে, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি তুমি সে নির্বাচন, সেটা কি সেই আমি তুমি সে নির্বাচন হয়ে যাবে না? দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি তুমি সে নির্বাচন বাংলাদেশে কোনোদিন আসুক এটা 15 বছর যাবত আমি চিৎকার দিচ্ছি যে আমি চাই না, কিন্তু আমি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভোটটা যাতে আমি তুমি সে দিকেই যাক, এইরকম প্রক্রিয়ার অংশ হিসেবে, ষড়যন্ত্রকারী হিসেবে আমি ওইটা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে এইখানে আপনি দুরভিসন্ধিমূলক আচরণ ছাড়া আমি কিছু বলতে পারবো না। বিচার নিয়ে বিএনপির পক্ষ থেকে এবং সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে, আর একটা শান্ত কি বললো, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টা বিষয় নিয়ে বিএনপির সাথে ঐক্যমত কমিশন থেকে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের সাথে কিন্তু ঐক্যমত, কিন্তু বিচারটা একটা চলমান প্রক্রিয়া। আপনি কি বলে দিতে পারবেন যে 3 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী 15 বছর অবৈধভাবে মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপেছিল এবং সকল বিভাগের প্রধান এবং 64টা ডিস্ট্রিক্টের যে সমস্ত ডিসিএসপি, ইউনো, ওসিরা এগুলো করেছে, আমি 5 বছর, 3 বছর, 2 বছরের ভিতরে সমাপ্ত করতে পারবো? সরকার, আমি শেষ করি, সরকার এবং এনসিপি এবং জামাত ইসলাম এই ধরনের কোনো টাইম লিমিট দিয়ে একটা সরকারকে বাধ্য যদি করতে যায়, তাহলে এখানে আলটিমেটলি কি হলো, সরকারের ভিতরে ফাটল ধরে যাবে, সরকারের সাথে জনগণের দূরত্ব তৈরি হবে, এবং জামাত ইসলাম, এনসিপির দ্বারা পরিচালিত প্রভাবিত এই সরকার এটা অটুটভাবে মানুষ বিশ্বাস স্থাপন করতে বাধ্য হবে। আমি অবশ্যই চাই, শহীদদের অবজ্ঞা আমি যুগের পর যুগ দেখে আসছি। 1971 সালে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেই শহীদদের তালিকা নিয়েও কিন্তু ভণ্ডামি হয়েছে। ফলস মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা চাকুরিতে অপসারণের বড় চুক্তিভিত্তিক নিয়োগ থেকে শুরু করে এবং মুক্তিযোদ্ধার সকল সুবিধা ভোগ করেছে মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তিরাও। আবার আপনি 80-র দশকে যদি যান, নতুন 80-র দশকে আপনি দেখেন শাহজাহান সিরাজ থেকে, জেহাদ থেকে, ডাক্তার মিলন থেকে, দীপালি, বসুনিয়া, প্রত্যেকের কারুর অবদান, তারা শহীদ হয়েছে, তারা নাই পৃথিবীর বুকে, কিন্তু ওই 9 বছর স্বৈরাচার শাসনের পতনের পরে অদ্যাবধি দিবস হিসেবে জেহাদ দিবস, নূর হোসেন দিবস, ডাক্তার মিলন দিবস, এই দিবস ছাড়া সত্যিকার অর্থে আমাদের তাদের যে প্রাপ্য শহীদ পরিবার থেকে রাষ্ট্রে তাদের যে স্বীকৃতি, সেটাও কিন্তু আমরা দিতে পারিনি। আবার দেখেন, এটা সাম্প্রতিককালে ঘটে যাওয়া, চোখে দেখা, শান্তরা 71 দেখেনি, শান্তরা 80-র দশকের 90-এর গণ অভ্যুত্থানের ওই 8-9টা বছর পায়নি,
ওরা এই 15 বছর দুঃশাসনের যে চেহারাটা সেটা দেখেছে, এবং ছাত্র জনতা মাঠে নামলো জুলাই আগস্টে। এখন এখানে তো আমি জানের উপর দিয়ে চাই যে 71-এর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা পূরণ বাংলাদেশে হয়নি। 80-র দশকে আমরা যে ছাত্র নেতারা, মানে তখন আমরা তরুণী, আমরা যেভাবে তপ্ত তাউস কোটে গোড়া বাংলাদেশে দৌড়ে বেরিয়েছি, আমাদের সামনে যারা জীবন দিয়েছে সেই প্রত্যাশাও কিন্তু পূরণ হয়নি। আবার এই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, পূরণ হবে কিনা মানুষের মনে সন্দেহ দেখা দিচ্ছে। তো দেখেন, আকবর আলী খান তার জীবদ্দশায় আমার বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা বাস্তবায়ন করে যেতে পারেনি পৃথিবীর বুকে। আপনি ABM মুসা সাংবাদিক, যে বাংলাদেশের প্রত্যাশা করেছে দেখে যেতে কিন্তু পারেনি। আসাফউদ্দৌলা এখনো পৃথিবীর বুক থেকে যাননি, কিন্তু বাংলাদেশে যে প্রত্যাশা করছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না। ব্যারিস্টার রফিকুল হক যে বাংলাদেশের প্রত্যাশা করছে এটা আমরা পাচ্ছি না। কিন্তু সকল প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে টাইম লিপিট বেঁধে দিয়ে, যে প্রত্যাশা পূরণ না হলে নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ নাই, এইরকম একটা ব্যারিকেডের ভিতরে ফেলে দেওয়াটাও কতটা অদূর ভবিষ্যতে এটা কতটা যুক্তিযুক্ত হবে এবং বাস্তবিক হবে, সেটাও কিন্তু আমাদের রাজনৈতিক সংগঠনকে ব্যক্তি স্বার্থ না, দায়িত্বশীলতার সাথে বিচার বিশ্লেষণ করে অবজারভেশনের ভিত্তিতে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আমি তো 1 বছর থেকে বলছি যে যেদিন থেকে তারা শপথ নিছে সেদিন থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন করছে না, লোকবল দিচ্ছে না, আলাদা সচিবালয় বানাচ্ছে না। আপনি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, সেখানে প্রশ্ন তুলেছিলেন ফয়সাল মাহমুদ শান্ত, এই আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচন দিতে পারে কিনা। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অবশ্যই সরকার যদি কঠোর থাকে, এই আইন শৃঙ্খলা বাহিনী, আপনি তো একদিনে আওয়ামী লীগ নিধন প্রশাসন তৈরি করতে পারবেন না, যে নিধন করে আওয়ামী লীগের বাইরে একটা দেশপ্রেমিক প্রশাসন আপনি একদিনে তৈরি করার প্রতিশ্রুতি আমি দিলে তো এটা আমার স্ট্যান্ডবাজি বক্তৃতা হবে, এটা আমার গলাবাজি হবে। বাস্তবিক অর্থে যেটা মাঠের যে অবস্থা, আপনি একসাথে ডিসি, এসপি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে সেক্রেটারি, আপনি তো এক নিমিষে, এক নিঃশ্বাসে বের করে বাংলাদেশ থেকে দিতে পারছেন না। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি ওদের অপকর্মের কারণে। আওয়ামী লীগের ভোটার কি তারা ভোট তো দেবে, তাদেরকে কি নিষিদ্ধ করতে পারছি ভোটারদেরকে? এটা কি কোনো আইন, সংবিধান, গণতন্ত্রের তারপর আর্টিকেল 36, 37, 38, 39-এর পর্যায়ে কি পড়ছে? সেটা চিন্তা করার ব্যাপার। এখন এই প্রশাসনকে সরকার কঠোরভাবে সবকিছু পারে, একদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারে, চুরি চামড়ি ডাকাতি ছিনতাই বন্ধ করতে পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমা দিতে পারে, এবং তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড আচরণ পরিহার করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ পুনর্গঠন এবং সচিবালয়ের যারা রাজনীতি করে বেড়াচ্ছে, আমলা থেকে সচিব পর্যন্ত, এদেরকে কঠোর হস্তে দমন করতে কিন্তু পারে। কিন্তু সেই সদিচ্ছার অভাবটা প্রথম দিন থেকে অদ্যাবধি আমি দেখছি, সদিচ্ছার অভাব, যেটার সুযোগ হিসেবে এনসিপি এবং জামাত গ্রহণ করছে। এখন তারা ইচ্ছা করেই কি তাদেরকে সুযোগটা দিচ্ছে? এটা একটা প্রশ্ন। কিন্তু আপনারা আসলে কোন সরকারের কোন সদিচ্ছার অভাবে সুযোগটা কাজে লাগাচ্ছেন? আপনি কি মনে হয়? দেখেন, সদিচ্ছার এবং সরকারের মধ্যে যে কন্ট্রাডিকশন আছে, এটা আমি পাপিয়াপার সাথে শতভাগ একমত। কিন্তু কনক্লুশনে যেটা তিনি বলছেন যে এটা সুযোগ সুবিধা নিচ্ছেন এনসিপি, আমি এটার সাথে দ্বিমত করি। আমার কাছে মনে হয় যে এটা সুযোগ সুবিধা, এই সরকারের যে স্ববিরোধী অবস্থান, এই স্ববিরোধী অবস্থানে স্ববিরোধী অবস্থান সরকারের, সেই সরকারের স্ববিরোধী অবস্থানের সুযোগ নিচ্ছে বিএনপি। দেখেন, আপনি বাংলাদেশে ইনক্লুডিং বিএনপি 30 থেকে 40টা দলের সাথে আপনি মিটিং করতেছেন, টানা মিটিং এর পর মিটিং করতেছেন, নাস্তা পানি খায় একবারে মিটিং করতেছেন। আপনি একটা দলের সাথে গিয়ে লন্ডনে মিটিং করে আপনি নির্বাচনের ডেট আগায় নিয়ে আসলেন। আপনি, আমার কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে কেন, আপনি জানুয়ারিতে নিয়ে আসেন, এনসিপির কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রসেসে, যে আপনি একটা দলের সাথে আলাপ করে কি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন? তার মানে সরকার এই যে এক ধরনের সংস্কার কমিশনের আলাপ আলোচনার একটা মূলা আমাদেরকে দেখাচ্ছেন, আর দিন শেষে সিদ্ধান্তটা নিচ্ছেন বিএনপির সাথে ইনডোরে মিটিং করে। সরকারকে যদি কোনো কাউকে সুবিধা দেয় তাহলে সেটা বিএনপির সাথে মিটিং করে। দেখেন, আমরা তো মনে করছি যে তারেক রহমান দীর্ঘ দিন তিনি প্রবাসে রয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা শিকারে তিনি দেশে আসতে পারেন নাই। তার সাথে আলাপ হলে আপাত ঠিকই বলেছেন যে এক নিমেষে তো আপনি ডিসিএসপি ঠিক করতে পারবেন না। এই জন্যই তো ডিসিএসপি ঠিক করার জন্য আপনার একটা কমিশন দরকার, পুলিশ সংস্কার কমিশন দরকার, কিন্তু সেটা সরকার করছে না। আমরা তো মনে করি বড় বড় রাজনৈতিক দলগুলো এটার জন্য প্রেশার দেওয়া উচিত যে এই পুলিশ সংস্কার কমিশন আপনি কেন করছেন না? পুলিশের সংস্কার আপনি একদিনই করতে না পারেন, সংস্কারের রোড ম্যাপটা তো আপনি 3 মাসে 1 বছর বসে বানাইতে পারতেন। রোড ম্যাপ কি বানাইছে? 1 বছর বসে বানায় নাই। তিনি বলছেন যে 1 বছরের মধ্যে, তিনি আইনের শিক্ষার্থী, তিনি খুব ভালো জানেন যে দ্রুত সময়ের মধ্যে বিচার কিংবা 1 বছরে 1-2 মাসে বিচারটা কমপ্লিট করা সম্ভব না।
কিন্তু বিচারের যে একটা রোড ম্যাপ তৈরি করা সম্ভব এবং সেই রোড ম্যাপটা জাতিকে দেওয়া সম্ভব যে আমি নির্বাচনের আগে আমি আগামী 5 বছরের কিংবা এই নির্বাচিত সরকার যেই আসুক তার জন্য আমি বিচারের এই রোড ম্যাপটা তৈরি করে গেলাম, সেটা কি সরকার করছে? আমরা মনে করছি যারা নির্বাচনের কথা বলেন, যারা গণতন্ত্রের কথা বলেন, তারা এই কথাগুলোও বলবেন যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়, যেন এই জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা পূরণ হয়। এই জন্য তারা এটা কনক্লুসিভ ভাবে বলবেন যে বিচার, সংস্কার এবং ইলেকশন এই তিনটে বিষয় একসাথে বলবেন। তারা শুধুমাত্র কোনো কিছু ছাড়াই পুলিশ, যদি ইলেকশন হয় তাহলে এই পুলিশ সংস্কার না হইলেও বিএনপির চলে, কিন্তু ইলেকশন যদি একটু হেরফের হয় তখনই সরকার তাদের কাছে ভালো না, তখন পুলিশ ভালো না, ডিসিএসপি ভালো না, এরা আওয়ামী লীগের এমপি এবং আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের ডিসি। কিন্তু যদি আপনি ইলেকশন ডিসেম্বরে নিয়ে আসেন এই পুলিশ এসপি, তখন আর কোনো সংস্কার দরকার না, এটা দিয়ে সম্ভব এবং তাড়াতাড়ি সম্ভব। এই ধরনের যে স্ববিরোধী অবস্থান, এটা আমরা মনে করি রাজনৈতিক প্রতারণা এবং জনগণের সাথে রাজনৈতিক প্রতারণা। দেখেন, আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ এই রাজনৈতিক প্রতারণাটা ধরে ফেলছে। ধরে ফেলার মধ্য দিয়েই হাসিনার এত অট্টালিকা, এই ক্ষমতার মসনদ ভেঙে দিতে পারছে। একটা কথা আমি বলি, সেটা হচ্ছে তারা বারবার বলছেন নির্বাচিত সরকার এসে সংস্কার করবেন। নির্বাচিত সরকার তো আমরা এখনো ডিসাইড করি নাই, বিএনপি হবে না এনসিপি হবে জামাত হবে, ডিসাইড তো করি নাই। তারাও বলেন যে আমরা আসবে, আপনারা কিভাবে বলেন, আপনারাও তো আসতে পারেন। ধরে নেন বাংলাদেশে হচ্ছে এখন জামাত ইলেকশনে সরকার গঠন করলো, আমি জামাতকে বিশ্বাস করি না। আমি মনে করি জামাত একটি ডান ইসলামপন্থী দল, সে গণতন্ত্র হচ্ছে তার প্রসেস, কিন্তু তার এন্ড গোল গণতন্ত্র না, এবং সে বাংলাদেশের গণতন্ত্র এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সে পূরণ করবে না। সাপোজ এটা আমার পজিশন। এখন জামাতকে মানুষ ভোট দিয়ে যদি বানায়, সেই জামাতের উপরে আপনি কি সমস্ত সংস্কার এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা সবকিছু নির্ভর করতে দিবেন? তারা তো মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য তারা বলতেছেন আমরা এসে সংস্কার করবো, অনেকে এরকম বলেনও। আপনারাও বলেছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে 400 কমিশনের 400 আপনারা পাবেন। এক্স্যাক্টলি। এখন আমি মনে করি এনসিপি যদি ক্ষমতায় আসে, তারপরেও এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব একার এনসিপি ক্ষমতায় আসার পরে নেওয়া উচিত না। সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা প্রসেস ডেভেলপ করা উচিত যে এটা কিভাবে এক্সিকিউশন করা সম্ভব। এই জন্য আপনারা যেভাবে ঢালাওভাবে বলেন যে এই সরকারের পক্ষ থেকে এনসিপি সুবিধা নিচ্ছেন, আমরা মনে করি যে এই সরকারের কারণে এনসিপি আরো অসুবিধার সম্মুখীন হচ্ছে। কিভাবে আমি বলি, দেখেন, গণঅভ্যুত্থানে আমরা একসাথে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব আমরা একসাথে আন্দোলন করেছি, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের 2-4 জন প্রতিনিধি গিয়েছে। এখন তারা তো আমার দলকে কোনো ধরনের কোনো কন্ট্রিবিউট করছে না, কিন্তু তাদের সকল ধরনের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এনসিপির সাথে ট্যাগ করার মধ্য দিয়ে এনসিপি বিপদে পড়ছে। কিন্তু ইলেকশনের ডেট দেখেন, নির্বাচন কমিশন গঠন হইল 2022 সালের একটা বিতর্কিত আইনের মধ্য দিয়ে। আমরা মনে করি গণতন্ত্রপন্থী দল বিএনপির উচিত ছিল সর্বপ্রথম এই নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করা। যে হাসিনা আমলের ফ্যাসিস্ট যে 22 সালের যেটার বিরোধিতা, তখন কিন্তু বিএনপি প্রেস রিলিজ দিয়ে সংবাদ সম্মেলন করে বিরোধিতা করেছে। কিন্তু এখন যখন নির্বাচন কমিশনের প্রধান যখন বিএনপির পক্ষে কুসুম কুসুম কথা বলেন, তখন ওই 22 সালের আইন আর কোনো প্রবলেম না, তখন এই নির্বাচন কমিশন ভালো। যখন আমরা এই নির্বাচন কমিশনের সমালোচনা করি, তখন তারা নির্বাচন পিছানোর গন্ধ পান। কিন্তু তাদের যে মৌলিক যে পজিশন ছিল, যারা এই 24-এর আগে বিএনপিকে অনেক রেসপেক্ট করেছি, আমি যেমন বিএনপির কোনো ধরনের অঙ্গ সংগঠনের সাথে না থাকার পরেও বিএনপির প্রত্যেকটা মহাসম্মেলনে আমি উপস্থিত থেকেছি বিকজ অফ ওই সময়ের বিএনপির স্ট্যান্ডের কারণে। কিন্তু বিএনপির এখন স্ট্যান্ডে কোনো প্রবলেম হয় না। তা আমরা মনে করি এই যে নির্বাচন কমিশন বলেন, বিএনপির মানবাধিকার সম্পাদকের চিফ অ্যাটর্নি জেনারেল হওয়ার কথা বলেন, এবং পুরো বিচার বিভাগটা বিএনপি নিয়ন্ত্রিত হওয়ার কথা বলেন, এই জায়গাগুলো যখন তৈরি হয় তখন সমস্ত সুবিধাও তারা পান। আবার তারা একই সাথে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু আসছে, এলাকায় আপনি যাবেন, আওয়ামী লীগ বলে ছাত্ররা শেখ হাসিনাকে তাড়াইছে, ছাত্রদেরকে দমন করতে হবে, বিএনপি বলে যে আসলে এই ছাত্ররা অনেক ধরনের ঝামেলা করতেছে, এই ছাত্ররা প্রবলেম করতেছে। তার মানে শত্রুতা করার সময় এক ধরনের পজিশন ঐক্য আমরা দেখতে পাই, আর যখন সুবিধা নেওয়ার জায়গাটা, তখন আমরা দেখতে পাই যে সমস্ত প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিকভাবে বিএনপি এই সরকারের সুবিধা গ্রহণ করছে। আপনার কাছে আবারও আসবো, আশরাফি পাপি, আপনার কাছে আসতে চাই। একটি বিষয় ফয়সাল মাহমুদ শান্ত এনেছেন যে বিভিন্ন দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও একটা দলের সঙ্গে লন্ডনে বসে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল নির্বাচনের বিষয়ে। আপনারা তাও বলছেন আপনাদের সময় অনুযায়ী যখন নির্বাচন সরকার বলে, সব ধরনের প্রস্তুতি যখন নিতে বলে, সরকারের উপদেষ্টারা যখন বলে অন্য কোনো দল বা ব্যক্তির কথায় নির্বাচন বানচাল হবে না, তারপর আপনারা বলছেন সরকারের বিরোধী যে অবস্থান, তার জন্য এনসিপি সুবিধা পাচ্ছে। মানে আপনাদের কেন মনে হচ্ছে যে আপনারা সুবিধা পাচ্ছেন না? সুবিধার ব্যাপার না, এনসিপি সরকারকে নিয়ন্ত্রণ করছে, সরকার এনসিপি কে নিয়ন্ত্রণ করছে। এখানে আমি ব্যবসা বাণিজ্য, দালালি, তদবির, চাকরি, এই সমস্ত সুযোগ সুবিধার কথা আমি বলছি না। কারণ আমি যদি রাজনীতি করি, আমি রাজনীতির ভাষাটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি। এখন এইখানে একটা ব্যাপার যে শান্ত যেমন সরকার বিরোধী, আমরা সবাই শান্ত বিএনপির মিটিং
একটা দূর থেকে অবজারভেশন করতো, কি বলে না বলে, ভালো লাগতো, এখন ভালো লাগছে না। এখন ভালো না লাগার কারণটা কি? তখন শান্তর যে রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেনি। আর দ্বিতীয়ত, শান্তর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো আকাঙ্ক্ষাও তার ভিতর তখন ছিল না। স্বাভাবিক কারণে বিএনপিকে ভালো লাগছে। এখন এই জনতা বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের পরে, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে শান্ত এখন দলের প্রতিনিধিত্ব করছে। শান্তর একটা দল তৈরি হচ্ছে এনসিপি, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। নিবন্ধন এখন পর্যন্ত প্রক্রিয়াধীন। তারপরও কিন্তু আমরা এনসিপিকে রাজনৈতিক সংগঠন হিসেবে আন্দোলনে যেহেতু সক্রিয় ভূমিকা ছিল, আমি রেসপেক্ট করি এবং তাদের অবদানকে আমি শ্রদ্ধা চিত্রে স্মরণ করি এবং সম্মান করি। কারণ এটা হয় কি, এটা আমি দেউলিয়া হচ্ছি না, এটা আমার উদারতা বাড়ছে। আমার বয়সে ছোট না বড়, আমি বৃহৎ দল, আমি ওকে কেন সম্মান দেখাবো, এইটাতে আমি মনে করি না যে রাজনীতির মানসিকভাবে আমি দেউলিয়াত্ব প্রমাণ করলাম, সেটা কিন্তু না। এটা আমার রাজনৈতিক মানসিকতার সর্বোচ্চ একটা নিরপেক্ষ অবস্থান। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে যে দল করুক তার ভালো দিকটাই এবং অন্তরের নিহিত ভাবটাই আমার বুঝে উপলব্ধি করে আমাকে চলতে হবে। কারণ একটা রাজনীতিবিদ যেমন সমাজ বিশ্লেষক, মানুষের অন্তর্বিশ্লেষকও, এবং তাকে অনেক কথা বাস্তব অভিজ্ঞতার আলোকে বিচার বিশ্লেষণ করে অনেক বলতে হয়, যেগুলো লেগেও যায়, হয়তো সঠিক বলেও লেগে যায়, সেই কথা আমি বলছি। এখন এইখানে শান্ত যদি আজকে প্রেশার গ্রুপ হতো, যে প্রেশার গ্রুপ আমি খারাপ কাজ হতে দেবো না, পরিহার করতে বলবো, ভালো কাজ করতে হবে, ভালো কাজ করার জন্য এইগুলো করতে হবে, সেটা এখন প্রেশার গ্রুপ না, রাজনৈতিক সংগঠন। ক্ষমতায় আসবে, স্বপ্ন দেখছে, 300 জায়গায় 400 সিট পাবে, বিপুল ভোটে নির্বাচিত হবে। আপনি যখন এই জায়গায় চলে আসবেন, তখন বিএনপির কোনো আচরণ প্রতিপক্ষের কারুর ভাল লাগবে না। আর প্রতিপক্ষের কথাবার্তাগুলো কতটা বাস্তবসম্মত, সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী, তো আমি এইভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী থাকতেও পারে না। এবং আপনি দেখেন এদের সংস্কারে বিএনপি চাওয়ানাচর কি আছে? বিএনপি চায় নাই এমন কোনো কথা আছে নাকি? আর সংস্কারের ব্যাপারে কোনো উৎসাহ উদ্দীপনা এদের নাই। তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে কেন দেখা করেছে সেটা ডক্টর ইউনূসকে ভালো করে বলতে পারবেন। তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আসতে জন্য মহাপাপ করে ফেলেছে তাও কিন্তু না, কিন্তু তারেক রহমান সাহেবের সাথে তাদের কি কথাবার্তা হয়েছে এখন পর্যন্ত যে একবারে খুব প্রকাশিতভাবে বাংলাদেশে জেনুইন তথ্যটা প্রকাশ হয়েছে তা কিন্তু না। এখন নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার পর বললো তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে কথা বলে ওনাকে বলে আসছে, ওনাকে খুশি করার জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা ডক্টর ইউনূস সাহেব বললেন। এটা কিন্তু তারা বললো, মানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছে, এনসিপি, জামাত, তারা বললো নির্বাচন হতে দিব না, সংস্কার ছাড়া হতে দিব না। আরে ভাই, নির্বাচনের সাথে সংস্কার হতে দিবা না কেন বলছো? সরকারকে সবাই মিলে চাপ দি যে আবার পুলিশ কমিশন তৈরি করতে হবে। আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয়ের কেউ কোনো রাজনীতি করতে পারবে না। আমি রাজনীতি করব, আমি জেল খাবো, আমার বিরুদ্ধে দুদকের মামলা হবে, আমি দুর্নীতিবাজ খেতাবে ভূষিত হব। আর সচিবালয়ের সচিবরা তারা এত বিত্ত বৈভবের ভিতর থেকে সমস্ত কিছু মাখন টাখন খেয়ে কি সুন্দর হচ্ছে, তারা একবারে নিরপরাধ, একবারে নিষ্কলুষ, পবিত্র, একবারে আতর তসবি মাখা একটা প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। অথচ এই প্রতিষ্ঠানটা তাবেদারি করে বেনিফিট নেওয়ারই প্রতিষ্ঠান এবং দীর্ঘ 52 বছর থেকে 71 মুক্তিযুদ্ধের থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এদের চারিত্রিক খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। এবং এখন তো আমার মনে হচ্ছে আমেরিকান সিস্টেমে আসা দরকার, যেই দল যখন ক্ষমতা আসবে তার আমলা নিয়ে তারা থাকবে এবং যেই দল যখন বিদায় হবে আমলা নিয়ে যাবে, নতুন দল তাদের আমলা নিয়ে চালাবে। জবাবদিহিতা এবং তাদের বিচারের ব্যবস্থা এগুলো আমলাদেরও থাকবে, রাজনৈতিক সংগঠনেরও থাকবে। রাজনৈতিক সংগঠন আমলাকে তখন নিয়ন্ত্রণ করবে যে এমন কোনো কাজ করো না যাতে আমাদেরকে জবাবদিহিতার এবং ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে খুব তীব্র তীক্ষ্ণ নিন্দনীয় একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। জি, আপনার কাছে শুরুতে একদম 1 মিনিটে জানতে চাইবো, নির্ধারিত সময় নির্বাচন হওয়া সহজ নয়, এটা আপনারা বলছেন, বাধা কি কি দেখছেন একদম 1 মিনিটে, তারপর আপনার কাছে। আমি নির্বাচনের বাধা, এই যে প্রথম থেকে পুলিশ কমিশন করে ফেলুক, নির্বাচন কমিশনটাকে ঢেলে সাজাতে হবে, তাদেরকে ক্ষমতা দিতে হবে, দিয়ে তাদেরকে নির্বাচনের উপযুক্ত করতে হবে, ডিসিএসপি ও ওসির হাত থেকে নির্বাচন প্রক্রিয়াগুলো সব নিয়ে নিতে হবে, নির্বাচন কমিশনকেই স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ভারত আমার অনেক অপছন্দ, ভারতের বাক্স দেখেন, মমতা থেকে শুরু করে কেউ কিন্তু বাক্স নিয়ে কোনো বিতর্ক করে না, 2 মাস 3 মাস যাবত ভোট হচ্ছে। আপনি আমেরিকাতে যান, বাক্স নিয়ে কেউ কিন্তু বলে না। তো নির্বাচন কমিশনকে আমি সেই নির্বাচন কমিশন চাই, আমি সেই আমলা চাই, যাতে 15 বছরে তাদের যে নোংরামিটা পরিহার করে মনের ভিতরে একটা ভালো কিছু পবিত্র
প্রত্যাশা মানুষ যেটা করে সেটা বহিঃপ্রকাশ জি, করে। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছেও জানতে চাইবো, নির্বাচন সামনে রেখে আপনারা আসলে কি কি বাধা দেখছেন, নাকি আপনারা এই বাধাটা দিচ্ছেন? আমরা একেবারেই বাধা দিচ্ছি না। আমি পাপি আপার যে বক্তব্য, এই বক্তব্যের শেষ অংশ যেটা, এটাই আসলে আমি মনে করি যে সামগ্রিক বিএনপির যদি এই বক্তব্যটা হয় তাহলে আর আমাদের সাথে কোনো দূরত্বই থাকে না। কেন? আমরাই মনে করছি যে হ্যাঁ আসেন, আমরা তো একারা বলে বলে ডক্টর ইউনূস বা সরকারকে আমরা এটা মানাইতে পারছি না যে কমিশনগুলো দরকার, সংস্থাগুলো দরকার। এইখানে যদি যারা এরকম নির্বাচনের জন্য ডেট এক মিটিংয়ে, মানে শুধু আপনি তো বলছেন যে বিএনপির সাথে মিটিং করে ডেট পিছাইছে, আমি বলবো বিএনপির সাথে না, বিএনপির একজনের সাথে, বাকিদের সাথে মিটিং তো ঢাকায় হচ্ছিল রেগুলারলি, সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকায় মিটিং হচ্ছিল। বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের একজনের মিটিংয়েই যারা এরকম মানে নির্বাচনের ডেট এপ্রিল থেকে জুন থেকে এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চেঞ্জ করে ফেলতে পারে, এরকম শক্তিশালী দলের জায়গা থেকে আমরা মনে করি নির্বাচনের পাশাপাশি, নির্বাচন বাদ দিয়ে না, নির্বাচনের পাশাপাশি তারা সংস্কার এবং বিচারের রোডম্যাপের বিষয়ে তাদের শক্তিশালী ভূমিকাগুলো তারা প্রকাশ করুক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে তারেক রহমানের সাথে একটা বক্তব্য হওয়াতে আসলে অনেক কিছু হয়ে ক্ষতি হয়েছে, না, এটা আমরা মনে করি, এটা আমরা রেসপেক্টফুলি বলি। আমরা খালেদা জিয়া, বেগম জিয়ার কাছে আমরা দেখা করেছি এবং এদের সাথে আলাপ হওয়া দরকার ডক্টর ইউনূসের, এবং এরা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞত, কিন্তু সিদ্ধান্তটা হতে হবে ইনক্লুসিভ, যেটা এই সরকারের মধ্যে আমরা দেখি নাই। তৃতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমাদের জায়গা থেকে নির্বাচনের যেই পরিবেশটা, এই পরিবেশের জায়গায় এক্সক্লুসিভ কিছু সংকট আছে। আমি রাজনৈতিক দলের পক্ষ হয়ে বলছি না, আমি বলছি এই সংকটগুলো যদি সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান না হয়, তাহলে আপনি ইলেকশন, একটা ফ্রুটফুল ইলেকশন করাই আসলে বাংলাদেশে পসিবল না। এটা আমি চাই বা না চাই, তার থেকে বড় কথা হচ্ছে এটার ফিজিবিলিটি নাই। তো সেই জায়গা থেকে আমরাও চাই একটা সুষ্ঠু ইলেকশনের জন্য এবং দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশনের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলের এই সংস্কারগুলোর ক্ষেত্রে ঐক্যমত আসা দরকার। আমি আরেকটা জিনিস আপনার রেসপন্স করতে চাই, সেটা হচ্ছে যে এখন আমি একটা রাজনৈতিক দল করি বিদায় আসলে এখন আর আমার বিএনপির কথা ভালো লাগছে না। তারা এই যে চিন্তা ভাবনাটা মনে করেন, আমরা মনে করি কি দীর্ঘদিন আওয়ামী লীগ তো এদের শাসন করেছে, একটা কালচারাল একটা মনস্তাত্ত্বিক সেটআপ আসলে ডেভেলপ করে ফেলছে, যেটা হচ্ছে কি যে আমি একটা দল করলে মনে হয় আরেকটা দলের সবকিছু আমার খারাপ লাগবে। আমি তো বলছি যে আমার বিএনপির ব্যাপারে হাজারটা সমালোচনা থাকলেও বিএনপির গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী অবস্থানগুলো স্টিল আমি ওন করি। বেগম জিয়া যখন বলেছেন এই আমরা ক্ষমতায় আসলে এই স্বৈরাচারী সংবিধান ছুঁড়ে ফেলে দিব, ওই স্টেটমেন্ট আমি স্টিল ওন করি। সেটা বিএনপির নেতাকর্মীরা পাপিয়াপারা ওন করতে না পারেন, আমি ওন করি। এবং বিএনপি যখন এই 22 সালের ফ্যাসিবাদী নির্বাচন আইন বিরুদ্ধে করেছেন, স্টিল আমি ওন করি। দুঃখজনক বিষয় হচ্ছে বিএনপি এখন ক্ষমতাটাকে দরজায় দেখছে, দরজাটা খুলে ভিতরে ঢুকে যাচ্ছে বিদায় তারা বিএনপির এই দীর্ঘদিনের ফ্যাসিবাদের ইতিহাসটাকে তারা অন করতে ভুলে গিয়েছে। বেগম জিয়ার বক্তব্য, বেগম জিয়ার পজিশন, তারপরে হচ্ছে তারেক রহমানের পজিশন কিংবা বিএনপির সামগ্রিক পজিশনগুলো, যেই পজিশনগুলো ছিল, দেখেন আপা আমাকে বলেন যে আমরা এখন দল কর্মী তাদেরকে অপছন্দ করি, কিন্তু আপার তো এটা বলা উচিত ছিল যে 22 সালের আইনের প্রতি আপনাদের প্রীতিটা কিভাবে জন্মাইলো, সেটা তো আপনাদের পরিষ্কার করা দরকার ছিল। কিন্তু শুধুমাত্র আমি দল করি বিদায় আমি অপছন্দ করি এটা বললে তো হয় না। আমি যখন বললাম যে এসপিডিসির বিষয়ে সংস্কার কমিটি হওয়ার ব্যাপারে বিএনপি চাপ দিচ্ছে না কেন, সেইটা কেন দিচ্ছে না, এই জায়গাটা তো আপনাদের পরিষ্কার করা দরকার। শুধুমাত্র ভিন্ন দল করি বিদায় আসলে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের এটা একটা জেনারেশনাল ফাইট। আপার দলের যেই ছেলেটা আমার এই গণতন্ত্রের জন্য ফাইট করে, সেই ছেলেটা আমার ফেলো, তাকে আমি ওন করি।